বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ ন্যূনাধিক অর্ধ শতাব্দী যাবৎ এক বৃহৎ জনবহুল সমৃদ্ধ নগরী রূপে প্রতিষ্ঠা লাভ করিয়াছিল। কিন্তু কালচক্রের বিবর্তনে তাহার সমৃদ্ধি কৃষ্ণপক্ষীয় চন্দ্রকলার ন্যায় ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হইয়াছে। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ ইহার প্রতিষ্ঠাতা। ইহার পূর্ব নাম মুকসুদাবাদ। 1706 খ্রিস্টাব্দে দেওয়ান মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব রূপে পরিগণিত হন। তখন হইতেই ইহার সমৃদ্ধির সূত্রপাত। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর ইহার গৌরব ম্লান হইতে থাকে। ট্রেন পথে মুর্শিদাবাদ আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ভাগীরথী এক্সপ্রেস করে বহরমপুর হয়ে এখানে আসতে হবে। এছাড়াও কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বহু বাস বহরমপুর আসছে, সেখান থেকে টোটো বা অটো করে এখানে আসতে হবে। এবারে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে শহরের মধ্যমণি লালবাগে ভাগীরথীর উত্তর পারে অতীতের নিজামত কেল্লায় মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি। দীর্ঘ 17 বছর ধরে 18 লক্ষ টাকা ব্যয়ে 1837 সালে তদানীন্তন নবাব নাজিম হুমায়ুন খাঁর বাসের জন্য ব্রিটিশ স্থপতি স্যার ডানকান ম্যাকলিওডের নকশায় ব্রিটিশ রাজ তৈরি করেন 80 ফুট উঁচু এই ত্রিতলীয় প্রাসাদ। ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিংহ এই রাজবাড়ি তৈরি করেন। দেবী সিংহের আদি বাড়ি ছিল পানিপথে। মুর্শিদাবাদ যখন চরম উন্নতির শিখরে, দেবী সিংহ তখন সুদূর পানিপথ হতে ব্যবসা করার উদ্দেশ্যে মুর্শিদাবাদে আগমন করেন। পরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন এবং পরে ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন। 76-এর মন্বন্তরের পর রাজস্ব আদায়ের জন্য তিনি প্রজাদের ওপর যেরূপ অত্যাচার উৎপীড়ন করেন তার তুলনা হয় না। কৃতকর্মের ফলস্বরূপ তার 2 পত্নী থাকা সত্ত্বেও তার বংশরক্ষা হয়নি। দেবী সিংহ বিভিন্ন উপায়ে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হন এবং বসতবাড়ির জন্য হাজারদুয়ারির অনুরূপ প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদ বর্তমানে ভগ্নদশা প্রাপ্ত হয়েছে। দেবী সিংহ 1805 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। নসিপুর ঝুলন যাত্রার জন্য বিখ্যাত। এই উপলক্ষে এখানে জাঁকজমকপূর্ণ মেলা বসত। তখন পুরাণ অবলম্বনে
পুতুল নাচ দেখানো হতো। দশাবতার ও মহাবীরের মূর্তি এখনও বিদ্যমান। নসিপুর রাজবাড়ি হতে উত্তর পূর্ব দিকে 1 কিলোমিটার পথ গেলে একটি সুন্দর প্যালেস, বাগান ও পরেশনাথের মন্দির দৃষ্ট হয়। এটাই কাঠগোলা বাগান নামে খ্যাত। সুন্দর তোরণ পেরিয়ে উদ্যান ধরে পূর্বমুখী যেতে মনোহর নন্দনকাননে 4 তলা প্রাসাদ। পাশ্চাত্য শৈলীর নানান বিলাস সামগ্রী জাদুপুরি করে তুলেছে প্রাসাদটিকে। জিয়াগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিং
এর পূর্বপুরুষ লক্ষ্মীপদ সিং এই প্রাসাদটিকে তৈরি করেন। এই বাগানের মধ্যস্থিত প্রাসাদটিতে বহু মূল্যবান আসবাবপত্র ও মর্মর মূর্তি বিরাজমান। বৃহদাকার এই বাগানটি মূল্যবান বৃক্ষ ও পুষ্পে সুশোভিত থাকত। বর্তমানে কাঠগোলা বাগান তার পূর্ব গৌরব হারিয়েছে। আপনারা যে জায়গায় ঢুকলেন, জায়গাটাকে বলা হয় জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন তখনকার দিনে নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে এরিয়াটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভিতরে কবর আছে 1100। এই যে 1100 কবর আছে পুরো মীর জাফরের বংশধর। বাইরেকার কোনো লোকের কবর আজ অবধি এর ভিতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। কিছু নবাবের কবর বাইরে আছে, আর কিছু নবাব নাজিমদের কবরের মিডিল লাইনটাই আছে। এইগুলো বুঝিয়ে দেওয়া। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর এটা। নাজিম হুমায়ুন যা, ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন বাংলায় 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর। সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটাকে বলা হতো মনসুরগঞ্জ। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজ মরে যাবার 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব নাজিম হুমায়ুন যা, মীর জাফরের পঞ্চম বংশধর। দ্বিতীয় কবর হচ্ছে ইনার বাবা নবাব ওয়ালাজা। 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। তৃতীয় কবর হচ্ছে ইনার জ্যাঠা নবাব আলিজা, নবাবি করেছিলেন 11 বছর, 1810 থেকে 1821। ইনারা 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি, হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন, ছবি দেখবেন, নাম, ডেট, সাল সব দেওয়া আছে। হুমায়ুন যা, ওয়ালাজা, আলিজা করিয়েছিলেন ইমামবাড়া। প্রথম কবরটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার ছেলে ফেরাইদুন যা, 39 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গিয়েছিলেন। ইনার কবর এটা, হুমায়ুন যার ছেলে। মীর জাফরের 5টা ছেলে ছিল। 5টা ছেলের মধ্যে বড় ছেলে মিরন। মিরন মারা গেছিল বিহার রাজমহলে। অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4টে ছেলে, 1, 2, 3, 4। দেখেন, 1, 2, 3, 4, এই 4টে ছেলে মীর জাফরের। মোবারকদৌলা, মেন হচ্ছে মীর জাফরের কবর, আশরাফদৌলা, সাইফুদ্দৌলা, নাজেমুদ্দৌলা, 4টে ছেলে মীর জাফরের। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাদ দৌলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান
বাহাদুর মোহাম্মদ জাং নবাব, নাজিম অফ বেঙ্গল, নাজিম অফ বেঙ্গল টাইটেল দেওয়া আছে। ইনি বাংলায় নবাবি করেছিলেন। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন টোটাল 8 বছর। 1757 থেকে নিয়ে 1765, 17 জানুয়ারি মারা গিয়েছিলেন। নাম, ডেট, সাল সব দেওয়া আছে। 2 কাকা, নজাফ খান, নজাফি খান। মির্জাফরের বাবার কবর এটা, সৈয়দ আহমদ সান অফ সৈয়দ হুসাইন জাফি। হুমায়ুনজার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবর আছে মেয়েদের, মেয়েরা বোরখা পরে বেড়াতেন, সেই জন্য মারা যাওয়ার পরে তাদেরকে পর্দা নসিবে রাখা না। নবাব মির্জাফরের যে বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। বাজ পাখির কবর, পায়রার কবর, এটা পিয়নের কাজ করত। নবাব মির্জাফরের স্ত্রীর কবর মুন্নি বেগম। ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন, নাচ গান করতেন। ইনাকে ইসলাম ধর্মে মির্জাফর বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি বাই থেকে বেগম হলেন, তো পর্দায় থাকতে লাগলেন। ইনার কাছে অনেক টাকা ছিল। ইনি ব্রিটিশ সরকারকে তখনকার দিনে অনেক টাকা দিয়ে একটা স্কুল আর একটা চাঁদনি চক মসজিদ তৈরি করিয়েছিলেন। সেই স্কুলের ভেতরে ইনার পরিবার আজ অব্দি 12 ক্লাস সেই টাকার ইন্টারেস্টে বিনা পয়সায় পড়াশোনা করছে। আপনার যে জায়গাটা এসছেন এটা হচ্ছে জায়গাটার নাম আজিম কাটরা মসজিদ। কাটরা একটা উর্দু ভাষা, তার মানে হচ্ছে গঞ্জ বা বাজার। এখানে মুর্শিদ কুলি খাঁর মেয়েকে সমাধি দেওয়া হয়েছিল। সেই সমাধিটা আসুন দেখাচ্ছি। দেখুন, যে সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ের জীবন্ত সমাধি। এনার নাম হচ্ছে আজিমুনিসা বেগম বা জিনাতুনিসা বেগম। এনাকে দিয়ে জীবন্ত অবস্থায় সমাধি দেওয়া হয়েছিল। জীবন্ত অবস্থায় সমাধি দেওয়ার কারণ হচ্ছে শোনা যায় তার একটা অসুখ হয়েছিল, তাই কাছে কোনো ডাক্তারের ব্যবস্থা ছিল না, হাকিবার কবিরাজ ছিল। সেই কবিরাজ গিয়ে বলেছিলেন যে এই রোগ সারাতে হলে ডেলি একটা করে শিশু বাচ্চা ছেলে কেটে কলিজা খাওয়াতে গেলে যা রোগ হয়েছে সেই রোগটা সেরে যাবে। তো এই কথা শুনে আর পিতা মুর্শিদ কুলি খাঁ বেশ কিছুদিন কলিজা কেটে খাওয়ানোর পর মুর্শিদ কুলি খাঁ 1725 সালে মারা যান। মারা যাওয়ার পর এনার স্বামী সুজাউদ্দৌলা খান এই ব্যাপারটা জানতে পারে তখন তিনি চিন্তা করে দেখেন যে তার একটা স্ত্রীকে বাঁচানোর জন্য দেশের অনেক নষ্ট করতে হচ্ছে, তার থেকে জীবন্ত সমাধি দেওয়া হোক। তাই 1730-এ এইখানে জীবন্ত সমাধি দিয়ে বাইরে বুকের উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, রাস্তা সিঁড়ি। লোকজন যাওয়া আসা করতে সে যা কলিজা খেয়ে পাপ করেছিলেন, সেই পাপ থেকে তিনি মুক্তি পাবেন। কিন্তু কলিজা নিজে খেতেন, এটা কথিত, এর কোনো সত্যতা নেই। কিন্তু আগেকার একটা নেম প্লেট লেখা আছে ভিতরে, নবাব আজিমুনিসা বেগম, ডটার অফ মুর্শিদ কুলি খান, 1730। 1730 সাল সমাধি হয়েছিল। এটা এএসআই জায়গা, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জায়গাটা। এখানে কোনো এই কলিজা থাকে মানে কোনো উল্লেখ করা নেই, এটা কথিত। আমরা এখন পৌঁছেছি মতিঝিল।
একসময় এই ঝিল হতে প্রচুর পরিমাণে মতি সংগৃহীত হতো বলে এই ঝিলের নামকরণ হয় মতি ঝিল। এখন আমরা পৌঁছেছি কাটরা মসজিদ। লালবাগ সাব জেলের নিকট চৌমাথা রাস্তা হতে পূর্ব দিকে পিচ রাস্তা ধরে রেললাইন পার হয়ে উত্তর দিকে 2 কিলোমিটার গেলে রাস্তার পূর্ব পাশে কাটরা বাজারের নিকটে এই মসজিদ দৃষ্টিগোচর হবে। 1723 থেকে 24 মাত্র 2 বছরের মধ্যে তৎকালীন বাংলার সুবাদার মুর্শিদ কুলি খাঁ নিজ সমাধিস্থলরূপে ইহা নির্মাণ করেছিলেন। নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ, আচ্ছা, আরবি ভাষা। এই কাটরা মসজিদটা নির্মাণ করেছে নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 থেকে 24 খ্রিস্টাব্দে। আমরা যে উঁচু উঁচু দুটো ওয়াচ টাওয়ার বুরুজ দুরুজ আমরা দেখতে পাই, এতে উঠে আগে আজান দেওয়া হতো বা শত্রুদেরকে ফলো করা হতো। আর নিচে বা ওপরে যে আমরা ঘরগুলো দেখতে পাই, এগুলোকে বলা হয় মুসাফির খানা। এই নিচের ঘরগুলোতে থাকার ব্যবস্থা ছিল, ওপরের ঘরগুলোতে 700 জন একসঙ্গে কোরআন শরীফ পড়া হতো। গেটগুলোকে নিচু করে দেওয়ার কারণ, নবাবের পিরিয়ডে কোনো মন্দির কোনো মসজিদে ঢুকতে হলে মসজিদটাকে সম্মান জানানো হতো, মাথা নত করে ঢুকতে হতো। কী কী দেওয়া আছে এই মশলাগুলোতে? এই মশলাগুলোতে দেওয়া আছে চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, কালার ডাল, মেথি, আমরা যে পান খাই পানের খয়ের, ঝিনুকের ডাস্ট, তেঁতুলের বিচন ভেজি, একে 2 মাস 4 মাস চেম্বারে পচিয়েছে, তারপরে একে কাজে লাগাচ্ছে। কারণ আগে তো সিমেন্টের ব্যাপারটা ছিল না। এই বিল্ডিংটার এখন বয়স চলছে 297 বছর বয়স। এর থেকে পুরনো বিল্ডিং আছে দেখবেন, সব এই সমস্ত মশলা। এগুলোকে বলা হয় কুলঙ্গি। এই কুলঙ্গি দেখবেন এখনও কিছু কিছু বাড়িতে দেখা যায়। নবাবদের কোনো অনুষ্ঠান হলে এই কুলঙ্গিগুলোতে মাটির প্রদীপ ব্যবহার করা হয়। এই কাটরা মসজিদ বিল্ডিংয়ের এটাই হচ্ছে মসজিদের মেন মসজিদ। তো ওয়ালে নমুনাগুলো দেখুন, যে চৌকোনো খোপগুলো যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু জিনিস এতে একটা সেট করা ছিল। এসছেন তো এগুলো তো অনুভব করতে এসছেন। বিভিন্ন জায়গার মসজিদে ছবি লাগানো ছিল বেলজাম গ্লাসের উপরে। ইংরেজরা যাওয়ার সময় ছবিগুলোকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছিল। পায়ের নিচে দেখুন যে ছোট ছোট বাংলা ইটের যে স্কোয়ার করা আসনগুলো দেখা যাচ্ছে, এই চাতালে এরকম 2000 আসন আছে। 2000 আসনে 2000 লোক একসঙ্গে বসে নমাজ পড়তে পারে। আর যখন নমাজ পড়তেন, নমাজের টাইমে যাতে কোনো বৃষ্টি বা রোদ এসে নমাজিদের গায়ে না পড়তো, ওয়ালের উপরে দেখুন যে বালাগুলো রিংগুলো যে ঝুলছে, নমাজের টাইমে সামিয়ানা আনানো হতো বিভিন্ন কালারের সুতির চাদর। ওদিকে দুটো সাদা ঘর রয়েছে, দুটো ঘরে নমাজের টাইমে চন্দন কাঠ পুরানো হতো, যাতে বাইরের থেকে কোনো দুর্গন্ধটা ভেতরে নমাজিরা না বসে। এই মসজিদ ভেঙে যায় 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পের সময়। মুর্শিদ কুলি খাঁ ইনি আগে কে ছিলেন, কি করে নবাবী হলেন? আগে কিন্তু দাসপ্রথা কিনা বেচার মার্কেট অনেক জায়গাতে আছে মার্কেট। এখানে যার কবর আছে নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে এক দক্ষিণ ভারতের উড়িয়া এক হিন্দু ব্রাহ্মণ পরিবার সন্তান ছিলেন। এই মুর্শিদ কুলি খাঁ বাচ্চা অবস্থা হারিয়ে যায়। এই মুর্শিদ কুলি খাঁকে এক ব্যবসায়ী অপহরণ করে নিয়ে দিল্লির চাঁদনি চক মসজিদ মিনাবাজার এক বণিকের কাছে মুর্শিদ কুলি খাঁকে বিক্রি করে। দিল্লির সম্রাট শাহজাহানের ছিল অরঙ্গজেব, বণিকের কাছ থেকে কৃতদাসে নিয়ে অরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে সর্বপ্রথম বাংলার সুবিধার করে পাঠান 1703 খ্রিস্টাব্দে। কোথায় ছিলেন? বাংলাদেশ, ঢাকায় জাহাঙ্গীরনগর। সর্বপ্রথম মুর্শিদ কুলি খাঁ নাম উপাধি পান মোহাম্মদ হাজি। দিল্লির সম্রাট শাহজাহানের ছেলে 1706 খ্রিস্টাব্দে যখন
জাহাঙ্গীরনগর থেকে এই মুর্শিদাবাদে যখন নিয়ে আসে তখন অরঙ্গজেব মুর্শিদাকে নাম উপাধি দেন মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে এই জেলাটার নাম হয় মুর্শিদাবাদ। 316 বছর আগে জেলাটার নাম ছিল মুর্শিদাবাদ, এখন নাম হচ্ছে মুর্শিদাবাদ। এক বৈষ্ণবের নামে নাম ছিল। এই মুর্শিদ কুলি খাঁ যখন হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিলেন, মুর্শিদ কুলি খাঁর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি আগে সিঁড়ির সামনে ফন্ডে পায়ের নিচে কবর দিয়েছে। কেন দিয়েছে? এই মুর্শিদ কুলি খাঁ যখন জানতে পারে যে আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের, মুর্শিদ কুলি খাঁ অরঙ্গজেবের কাছে অনুমতি নিয়ে মুর্শিদ কুলি খাঁর মা বাবার সঙ্গে দেখা করতে যায়। মুর্শিদ কুলি খাঁকে মুর্শিদ কুলির মা বাবা হিন্দু সমাজে মেনে নেয় যে মুর্শিদ কুলি খাঁ তোমাকে হিন্দু সমাজে না হবে না, তুমি ইসলাম ঘরে তুমি জল পান করেছো। আর আগে এই সমস্ত নিয়মগুলো প্রচণ্ড ছিল বলে মুর্শিদ কুলি খাঁকে হিন্দু সমাজে মেনে নেয়নি। মুর্শিদ কুলি খাঁকে যখন হিন্দু সমাজে মেনে নেয়নি, মুর্শিদ কুলি খাঁ ঘুরে এসে এই বিল্ডিংটার যে আর্কিটেকচার ছিলেন ওই মুরাদ ফরাজ খাঁকে বলছেন যে মুরাদ ফরাজ খাঁ আশেপাশে যত মন্দির আছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করে। রাগে মুর্শিদ কুলি খাঁ অত্যাচার শুরু করলেন। মুর্শিদ কুলি খাঁ আবার মুরাদ ফরাজ খাঁকে বলছে যে মুরাদ ফরাজ খাঁ, আমি যা হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিলাম, ওয়ালে কিছু কিছু হিন্দু নমুনাগুলো রেখে দিই। মসজিদে দেখতে পারবেন ইসলাম ব্যক্তিদের গোলাপ ফুল প্রত্যেক। মুর্শিদ কুলি খাঁ আবার মুরাদ ফরাজ খাঁকে বলছে যে মোনায় অত্যাচার করেছি, আমি মারা যাওয়ার পর আমাকে এরকম একটা জায়গাতে কবর দেওয়া হবে যাতে প্রত্যেকটা জাতির লোক আমার বুকের উপর দিয়ে পাড়ি যাবে, এর পায়ের ধুলোটা পেলে আমি পাপ থেকে মুক্ত পাবো। ফার্সিয়ান ভাষায় লেখা আছে সব ধর্ম একই, সব ধর্ম একই। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। ইনি হাইট ছিল 6.5 ফুট। এর সমাধি ফ্রেমটা আছে 7 ফুট। সিরাজ 7 ফুট 2 ইঞ্চি ছিলেন। সিরাজের সমাধি ফ্রেম 4 ফুট। ওকে টুকরো টুকরো করে কেটেছে সিরাজকে।